Hello Bong people, it's your girl Shreya and welcome to a new video of my channel. তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন সিনেমা নিয়ে আজকে কথা বলতে চলেছি বা কিসের ব্যাপারে আজকে কথা বলতে চলেছি, আজকে ভিডিওর টপিক কী হতে চলেছে। তো গাইজ, এই মিথ্যে প্রেমের গান সিনেমাটা যেটার ব্যাপারে আজকে আমি কথা বলবো, তো এই সিনেমাটা বেসিক্যালি যখন আমি নিজে দেখেছিলাম আমার মধ্যে প্রচুর হোপ ছিল, প্রচুর আশা নিয়ে আমি সিনেমাটা দেখেছিলাম। কিন্তু যখন আমি সিনেমাটা শেষ হলো না, আমার হোপ আশা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই রাত থেকে আজকে ভিডিওটা বানিয়েছি। তো বেশি দেরি না করে লেটস রোল দ্য ইন্ট্রো ফার্স্ট। বেসিক্যালি এই মিথ্যে প্রেমের গান সিনেমাটাতে সব কিছুই মিথ্যে। গল্প মিথ্যে, প্রডিউসারের টাকা ঢালাটা মিথ্যে, ডিরেক্টরের ডিরেকশন দেওয়াটা মিথ্যে, অ্যাক্টার্সদের অভিনয় করাটা মিথ্যে, পুরো সিনেমাটাই একটা মিথ্যে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো ভাই, আমি এরকম কেন বলছি সেটা জানার জন্য তোমাদের সবার আগে জানতে হবে সিনেমাটার গল্প। এই সিনেমাটার সুন্দর অস্কার জয়ী গল্পটা যখন তোমরা জানবে না গাইস, তখন তোমরাও আমার সাথে একমত হবে। মজা নেই আ রাহা হ্যায়। তো গল্পটায় বেসিক্যালি তিনটে চরিত্র আছে। এক অনির্বাণদার চরিত্র, যার মুখ চেয়ে আমি সিনেমাটা দেখতে গেছিলাম আর আমার এত বাজেভাবে কেটে গেছে। দুই হচ্ছে অর্জুন চক্রবর্তী, অর্জুনদা। তিন হচ্ছে ঈশা সাহা, আমাদের সবার প্রিয় ঈশাদি। তো গল্পে দেখানো হয়েছে আমাদের অর্জুন চক্রবর্তী এবং অনির্বাণ দুজনেই খুব ভালো গান প্রেমী, কিন্তু দুজনের জনার আলাদা এবং ক্লাসটাও আলাদা দেখানো হয়েছে। এর কারণ অর্জুন চক্রবর্তী একটু ডমিনেটিং স্বভাবের। তিনি মনে করেন তিনি যে শাস্ত্রীয় সঙ্গীতটা শিখেছেন, পুরো সিনেমাতেই ওয়ান টাইপ অফ শাস্ত্রীয় সঙ্গীতের উপর দাঁড়িয়ে অর্জুন চক্রবর্তী এখানে ঈশা সাহার বাবা যিনি আছেন, তিনি একজন খুবই সুনামধন্য শাস্ত্রীয় সঙ্গীত টিচার বা ব্যক্তিত্ব এখানে দেখানো হয়েছে। তারই ছাত্র অর্জুন চক্রবর্তী, যে শাস্ত্রীয় সঙ্গীতকে পুজোর সাথে তুলনা করে, পুজোর মতো দেখে। সে শাস্ত্রীয় সঙ্গীতের সুর এদিক 19 থেকে 20 হলে একদম খেপচুরিয়াস হয়ে যায়। কিন্তু অন্যদিকে অনির্বাণ শাস্ত্রীয় সঙ্গীতকে মন থেকে ভালোবাসে, কিন্তু অনির্বাণের ব্যাকগ্রাউন্ডটা খুব কষ্টের। অনির্বাণের বাবা অনির্বাণের জন্মের পর তাকে মেনে নেয়নি, বাজে জায়গায় যাওয়া শুরু করে। তার মা তাকে একা মানুষ করে, ছোটোবেলা থেকে প্রচুর বুলির শিকার হতে হয়। তো অনির্বাণকে সবাই সব জায়গা থেকে হ্যাটা করে। আর সিনেমার শুরুতে অর্জুন চক্রবর্তী নিজেই অনির্বাণকে হ্যাটা করে সিনেমা শুরু করে। তো এমনি এই সিনেমা দেখে যেটা মনে হয়েছিল, যখন এই সিনেমাটা শুরু হবে তখন অনির্বাণ সবার থেকে হ্যাটা খাচ্ছে, এবং পরে যেটা দর্শকের সিনেমার লাস্ট অব্দি না গিয়েও যেটা বুঝে যাবে যে হুট করে একদিন অনির্বাণ বিশাল বড় একজন ফেম পেয়ে অর্জুনের থেকেও বড় মাপের একজন কোনো সেলিব্রিটি হয়ে যাবে, যে শাস্ত্রীয় সঙ্গীতকে রক গানের মধ্যে দিয়ে নিয়ে আসে। কিন্তু এইটুকুর পরে আমি আশা করেছিলাম যে হয়তো কিছু টুইস্ট থাকবে এই গল্পে। কিন্তু টুইস্টটা কি আমি তোমাকে বলছি, যেখানে টুইস্ট তোমার মনে হবে আছে, তুমি আমাকে ওখানে ওই সময় কমেন্ট করবে। ঈশা সাহার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং এই গল্পে। ঈশা সাহা হচ্ছে এখানে অর্জুন ঈশা সাহার বেস্ট ফ্রেন্ড হয়, কিন্তু অর্জুন প্রথমে অনির্বাণকে ভালোবাসে, কিন্তু অনির্বাণের সাথে যখন ঘোরাফেরা করছিল অর্জুনকে পাত্তা দিত না। আবার অনির্বাণকে নিজের বাবার কাছে নিয়ে এসে নিজের বাবার স্টুডেন্ট করে দেয়, কিন্তু সেখানেও অনির্বাণকে বুলি করা হয় ছোটবেলার মতো করে। তো অনির্বাণ হুট করে ঈশার সাথে সব কানেকশন বিচ্ছেদ করে দেয়, সে বুঝতে পারে ঈশা স্ট্যান্ডার্ডে নয়। তো ঈশা এই করে অর্জুনকে বিয়ে করে নেয়। আর যখন অর্জুনকে বিয়ে করে নেয় ততদিন অনির্বাণ খুব প্রতিষ্ঠিত শিল্পী হয়ে যায়। অনির্বাণ মাঝে মাঝে ঈশাকে ফোন করতো, কিন্তু ঈশা ব্লক করে রাখে। কিন্তু একদিন যখন ঈশা একজন জার্নালিস্ট হয়েছিল, পরে ঈশার অফিসে যখন অনির্বাণ আবার আসে, তখন ঈশার ইন্টারভিউ হয়, কিন্তু ইন্টারভিউটা হয় ক্যান্সেল হয়ে যায়। তো মোটা কথা যাই হোক, এই চলতে থাকে। লাস্টে ভ্যালেন্টাইন্স ডে দিন অনির্বাণ আর অর্জুন দুজনেই গেছে ঈশার জন্য ফুল কিনতে। অনির্বাণ ফুলটা দিয়েও দিতে পারলো না। অর্জুন পরে ঈশাকে বাড়ি এনে যখন বললো, তখন ফুল দিল, তখন ঈশা বললো অর্জুনের সাথে ব্রেকআপ করে দেবে, ডিভোর্স দিয়ে দেবে। পরে ফোন করে অনির্বাণকে বললো যে তুমি তো জানো একটা চেনা জায়গা আছে আমাদের, দেখা করো, আর সেই চেনা জায়গাতে আসো, আর গল্পটা হয়ে শেষ। তো এতক্ষণ ধরে যে গাইজ আমি বললাম তোমাদেরকে এত গল্প, তুমি বলো তোমার কিছু বক্তব্য আছে এই গল্পটা শুনে? না তুমি বলো না, তুমি এই গল্পটা 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 100 টাকা দিয়েও হোক সিনেমা হলে দেখতে যেতে চাইবে? এই গল্পটার কি কনক্লুশন? আমাকে যদি কেউ এই গল্পের কনক্লুশন বোঝাতে পারো, আর গল্পটা কেন সিনেমা হলে দেখতে যাব, এই দুটো জিনিসের উত্তর দিতে পারো, তাহলে প্লিজ খুব ভালো হয় একটু কমেন্ট বক্সে এসে দিয়ে যেও। আমার মনে হয় এই সমস্ত সিনেমার জন্যই এই প্রবাদটা শুরু হয়েছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সেরকমই ডোন্ট জাজ এ সিনেমা বাই ইটস ট্রেলার। আমি আমার যে ভাই এই ট্রেলার দেখে সিনেমা দেখতে যাওয়ার কি নেশা ছিল এতদিন, শুধু আমিই জানি। আর এবার থেকে যে আমি এটা
মানে নাক কান মুলেছি, কিন্তু আমি এই ভুল আর করবো না। মানে এই করে করে সৃজিতের সিনেমার ট্রেলারটাই ভালো হয়, সিনেমাটা ভালো হয় না। এই জন্য আমি সৃজিতের সিনেমার ট্রেলার দেখে আগের বছর মানে লাস্ট বছর পুজোয় প্রধান না দেখে, রক্তবীজ না দেখে দশম অবতার দেখতে গেছি, আর আমার টাকা পুরো নর্দমায় ভাসিয়ে এসেছি। তো আমি জানি এই ভিডিওটা হয়তো কখনো অনির্বাণ ভট্টাচার্য পর্যন্ত পৌঁছবে না, বাট যদি পৌঁছয় তাহলে আমি বলতে চাই যে অনির্বাণ ভট্টাচার্যের যেহেতু অনির্বাণ ভট্টাচার্যের থেকে মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি, তাই যেন তিনি একটু সিনেমাগুলো বুঝে শুনে করেন, আর তাদের ফ্যান্সদেরকে এরমভাবে মানে এতটা মানে হতাশ একটা জিনিস হয়, আর এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন। তো অনির্বাণের যেহেতু অনেক ফ্যান বেস আছে, তার নিজের অ্যাক্টিং স্কিলসের জন্যই তিনি সেটা আর্ন করেছেন, তো সেই ফ্যান বেসটাকে যেন এভাবে এইসব উল্টোপাল্টা সিনেমা সাইন করে, উল্টোপাল্টা সিনেমা করে যেন সেই ফ্যান বেসটাকে নষ্ট না করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে আর তোমরাও আমার সাথে একমত হও, যারা যারা হইচই কিংবা অন্য জায়গায় অথবা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখেছো আর আমার সাথে এগ্রি করো, তারা প্লিজ কমেন্টে লিখে দাও। আর কালকে একটা নতুন ব্যাপার নিয়ে ভিডিও বানাবো আবার, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তোমরা যখন সিনেমা মৃন্ময়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, তখন আমার চ্যানেলকে করতে পারো না, এটা আমি মানি না। So please subscribe your girl Shreya to get latest notification of my channel. So দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।